এবার এদিকে করে থাক শুরু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্নিয়া মেডিকেল নার্সিং ভর্তি পরীক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। আমরা অনেকেই ধ্বনি পরিবর্তন যে অধ্যায়টা, এই অধ্যায়টা অনেকেই বুঝতে পারি না, কারণ হচ্ছে এই অধ্যায়ের অনেক টপিকে প্রায় মিল পাওয়া যায়। সেজন্যে তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো যে আমাদের আজকের যে ক্লাসটা ধ্বনি পরিবর্তন, আজকের এই ক্লাসের পর থেকে আমরা কখনো ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমি তোমাদের বলবো যে আজকের এই ক্লাসটি আমরা শুরু করার পূর্বে আমি তোমাদের বলবো যে আমাকে ঠিকঠাক শুনতে পাওয়া যায় কিনা এবং হচ্ছে আমাকে দেখতে পাওয়া যায় কিনা আমাকে একটু কমেন্টে জানাও, এবং তোমরা প্রত্যেকে লাইভটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সবাই এই ক্লাসটি দেখতে পারে। শিক্ষার্থীরা, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস থেকে আমরা ধ্বনি পরিবর্তনের পুরো যে অধ্যায়টা পুরোটাই শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একজন কেউ জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ধ্বনির পরিবর্তন। এই যে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের ধ্বনির পরিবর্তন। তাহলে এই ধ্বনির পরিবর্তন মানে কি? প্রিয় শিক্ষার্থীরা, এই ধ্বনির পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, কিন্তু শব্দের পরিবর্তন হবে না। মানে ধ্বনির পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু কোনো ধরনের শব্দের পরিবর্তন হবে না, মানে অর্থগত কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা বিভিন্ন জেলার বা বিভিন্ন বিভাগের মানুষ, আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি। তো আমাদের এই কথা বলার মাধ্যমটা, আমরা যখন দ্রুত কথা বলতে যাই তখন আমাদের উচ্চারণের একটা সমস্যা দেখা দেয়। আমাদের সেই উচ্চারণের যে দ্রুততার সহিত সমস্যাটা বা হচ্ছে আঞ্চলিকতা, এটাই কিন্তু ধ্বনির একটা পরিবর্তন। আর এই ধ্বনির পরিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ধ্বনির পরিবর্তন কেন হয় এবং ধ্বনি পরিবর্তন হলে কি শব্দের অর্থের পরিবর্তন ঘটে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, ধ্বনির পরিবর্তন, আমি তোমাদের প্রথমে বললাম যে ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না। কিভাবে? আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই যে কিভাবে পরিবর্তন হবে না। যেমন আমরা অনেকেই বলে থাকি যে জানালা, এই জানালাকে আমরা আবার অনেকেই বলি যে জানলা, অথবা আমরা অনেকে বলি যে এরকম বলে থাকি যে জানলা অথবা কি জানালা। তাহলে এখানে আমাদের জানলা যা বোঝাচ্ছি, এখানে জানালা কি তাই। অর্থাৎ আমরা উচ্চারণের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এই জানলা শব্দ দ্বারা কিন্তু আমরা এই জানালা কি আমরা বোঝাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের উচ্চারণের সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের শব্দের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ধ্বনি পরিবর্তনের সংজ্ঞাটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে ধ্বনি পরিবর্তনটা আসলে কি। দেখো, দ্রুত বা অসাবধানে
কথা বলার সময় পাশাপাশি ধ্বনি একে অপরের উপর প্রভাব বিস্তার করে এবং শব্দের অর্ধ মানে কি? অর্ধ মানে হচ্ছে শুরু, শব্দের অন্ত মানে হচ্ছে শেষ। তাহলে একটা শব্দের শুরু, একটা শব্দের শেষ এবং মধ্য, ধ্বনির পরিবর্তন, ধ্বনির আগমন, লুপ সাধিত হয়। আর এই ধরনের সাধিত হওয়াকে বলা হয় ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা যে কথা বলি, যেমন আমরা যদি বলি যে যারা নোয়াখালীবাসী এরা পানিকে বলে হানি, তাহলে এখানে এই হানি দ্বারা কিন্তু মূলত পানিকে বোঝাচ্ছে। তাহলে এখানে কোনো উচ্চারণের পরিবর্তন হতে পারে কিন্তু শব্দের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শব্দের অর্থ কোনো বিকৃত হয় নাই। তাহলে আমরা কি বুঝলাম? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে আমরা যখন দ্রুত কথা বলি বা অসাবধানতার সাথে যখন কথা বলি, আমাদের আঞ্চলিকতা যখন আমাদের মধ্যে চলে আসে, ঠিক তখনই কিন্তু আমাদের উচ্চারণে একটা সমস্যা হয়। আর এই উচ্চারণের যে এই সমস্যা হচ্ছে আমাদের ধ্বনির পরিবর্তন, মানে হচ্ছে আমাদের ধ্বনিগত সমস্যা হয় উচ্চারণের। তাহলে আমরা আজকে আলোচনা করব যে এই ধ্বনির প্রকারভেদ, মানে হচ্ছে ধ্বনি কি কি উপায়ে পরিবর্তন হয়, আদি অন্ত শেষ, এবং হচ্ছে লোপ পাওয়া, আগমন ঘটা, সাধিত হওয়া, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আমি তোমাদের আবারও বলবো যে আমরা ক্লাসে মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের আইডি থেকে আমাদের হচ্ছে ক্লাসটি শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। আমাদের মূল ক্লাস হচ্ছে, দেখো, 1 নম্বর হচ্ছে আদি স্বরাগম। এটা মানে কি? দেখো, আমরা প্রথমে বললাম যে এই আদি অর্থ কি? আদি মানে হচ্ছে শুরু। আদি মানে কি? আদি মানে হচ্ছে শুরু। তাহলে এখন আদি স্বরাগম এটা কিভাবে বুঝবো? দেখো, একদম সহজ টেকনিক তোমাদের তুলে ধরলাম। যদি আগে স্বরধ্বনির আগমন হয়, আগে যদি অথবা পূর্বে যদি স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে এটাকে বলা হয় আদি স্বরাগম। যেমন খেয়াল করো, স্টেশন, দেখো, স্টেশন থেকে স্টেশন মানে হচ্ছে এখানে উচ্চারণের সমস্যা আছে। কিভাবে? যেমন আমরা যখন বাসে চলাফেরা করি, তখন বাসের ড্রাইভার মানে হেল্পার, সে কিন্তু কখনো বলে না যে স্টেশন, একদম শুদ্ধ করে বলে না। সে বলে কি স্টেশন, আমরা এখন স্টেশনে চলে আসছি। তার এই যে তার স্টেশন, এই যে স্টেশন বলাটা, এই স্টেশন বলাটা মূলত কিন্তু স্টেশনের অর্থই আসে। মানে তার এখানে উচ্চারণের সমস্যা থাকতে পারে, কিন্তু তার যে শব্দগত মানে শব্দে যে ইন্ডিকেট করলো সেটা হচ্ছে স্টেশনের প্রতি বলা হয়েছে। তাহলে আদি স্বরগম বলতে আমরা কি বুঝবো? যদি শুরুতে একটা অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে আমরা বুঝবো এটা আদি স্বরগম। যেমন স্টেশন থেকে স্টেশন, এখানে রস্বইটা কিন্তু অতিরিক্ত আসছে। রস্বইটা কি? স্বরধ্বনি। রস্বইটা হচ্ছে স্বরধ্বনি। রস্বই হচ্ছে কি? স্বরধ্বনি। তাহলে আমাদের সূত্র কি? শুরুতে অর্থাৎ আগে স্বরধ্বনির আগমন হলে এটাকে বলা হয় আদি স্বরাগম। ওকে। 2 নম্বর আমরা যে চলে আসি উদাহরণে, দেখো, স্কুল থেকে স্কুল। অধিকাংশ আমরা গ্রামের মানুষ স্কুল বলি না, বলি স্কুল। স্কুলে যা, বিশেষ করে আমরা মায়েরা অথবা হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে মুরব্বী অথবা হচ্ছে বয়স্ক মানুষ বা তাদের অভ্যাস হচ্ছে যে তারা স্কুলকে অধিকাংশ সময় স্কুল বলে। ঠিক আছে? তো এই যে স্কুল থেকে স্কুল, এখানে স্বরধ্বনি একটা আগমন করছে। তার মানে কি? শুরুতে যদি একটা স্বরধ্বনি আসে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে আদি স্বরাগম। বাস। এরপর আসো 3 নম্বর নিয়ম। তাহলে এখানে কি আসছে? শুরুতে আসছে রস্বই, তাহলে কি হবে? এটা আদি স্বরাগম। 3 নম্বর আসো স্পর্ধা থেকে আস্পর্ধা। দেখ, এখানেও খেয়াল করো, স্পর্ধা আস্পর্ধা, এখানে কিন্তু অতিরিক্ত একটা আ চলে আসছে। তাহলে এটা কোন স্বরাগম হবে? আদি স্বরাগম। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম খুব ক্লিয়ারলি ভাবে যে যদি শুরুতে স্বরধ্বনির আগমন হয়, তাহলে এটাকে বলা হয় আদি স্বরাগম। আচ্ছা, নেক্সট আমরা দেখি 2 নম্বরে চলে যাই। 2 নম্বর হচ্ছে আমাদের, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একটা প্রশ্ন আছে, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নার্সিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে যে
মধ্য স্বরাগমের অপর নাম কি, অথবা বিপ্রকর্ষের অপর নাম কি? এখান থেকে এই যে প্রশ্নটা আসে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা লিখে নিতে পারো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অথবা FFI মানে হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট। কীভাবে খেয়াল করো, প্রশ্ন আসতে পারে যে মধ্য স্বরাগমের অপর নাম কি, বিপ্রকর্ষ। অথবা আসতে পারে যে বিপ্রকর্ষের অপর নাম কি, তাহলে কি দেবা, স্বরভক্তি। তাহলে এই তিনটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। মধ্য স্বরাগম মানে হচ্ছে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ মানে কি, স্বরভক্তি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি কিভাবে চিনব? খেয়াল করো, মধ্য স্বরাগম আমি পরে বললাম যে স্বরাগম মানে কি, স্বর মানে স্বরধ্বনি, আগম মানে ধরো আগমন, অর্থাৎ যদি শুরুতে স্বরধ্বনির আগমন ঘটে তাহলে এটাকে বলা হয় আদি স্বরাগম। যদি মাঝে অথবা মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে এটাকে বলা হয় মধ্য স্বরাগম। আরেকটা হচ্ছে অন্ত, অর্থাৎ আমরা এখানে স্বরের আগমন তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে আদি, একটা হচ্ছে আমাদের আদি, দেখো একটা হচ্ছে আদি। আদি মানে কি, শুরুতে, মানে শুরুতে যদি স্বরধ্বনি আসে তাহলে কি আদি স্বরাগম। এবার হচ্ছে মধ্য, অথবা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য মানে কি, মাঝ, মধ্য মানে হচ্ছে আমাদের মাঝ। দেখো মধ্য মানে হচ্ছে কি আমাদের এই মধ্য, মধ্য মানে কি মাঝ, মানে মাঝে, মাঝে। এরপর কি অন্ত, এই অন্ত মানে কি, অন্ত মানে কি শেষ, অন্ত মানে হচ্ছে কি শেষ। তাহলে যদি শুরুতে স্বরধ্বনি আসে তাহলে এটাকে বলা হয় আদি স্বরাগম, যদি মাঝে অতিরিক্ত একটা স্বরধ্বনি আসে এটাকে বলা হয় মধ্য স্বরাগম, আর যদি শেষে অতিরিক্ত একটা স্বরধ্বনি পাওয়া যায় তো এটাকে বলা হয় অন্ত স্বরাগম। ওকে, তাহলে আমরা উদাহরণ চলে যাই। দেখো আমি ওখানে বলে দিচ্ছি একদম স্পষ্টভাবে, যদি মাঝে মাঝে স্বরধ্বনির আগমন হয় তাহলে এটাকে বলা হয় মধ্য স্বরাগম। আবার খেয়াল করো, যদি মাঝখানে স্বরধ্বনি আসে সেটাকে বলা হয় মধ্য স্বরাগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। ওকে, তাহলে উদাহরণ চলে যাই। যেমন মুক্তা থেকে মুকুতা, দেখো এখানে অতিরিক্ত একটা চলে আসছে, সেটা কি, রস্যকার। ওকে, তো এই রস্যকার যেখানে আসছে, রস্যকার মানে কি, রস্যু। আমরা জানি যে প্রত্যেকটা স্বরবর্ণ অর্থাৎ প্রত্যেকটা বর্ণ স্বরবর্ণ তার কি, কার। তাহলে আমাদের স্বরবর্ণ কয়টা আছে, 11টি। স্বরবর্ণ কয়টি আছে, 11টি। আর আমাদের কার কয়টা, 10টি। 10টি কি, কার, 10টা হচ্ছে কার। তাহলে প্রত্যেকটা বর্ণ তার কি, কার। এবার কার অর্থাৎ এক কথায় অ ছাড়া বাকি কি 10টা বর্ণের প্রত্যেকটা কি, কার আছে। তাহলে এই যে এখানে মুক্তা থেকে মুকুতা মাঝখানে একটা স্বরধ্বনি আসছে এটাকে বলা হয় মধ্য স্বরাগম। 2 নম্বর, ফিল্ম থেকে ফিলিম, এখানেও মাঝখানে একটা স্বরধ্বনি আসছে, ফিলিম রস্যইকার আসছে একটা, মানে রস্যইকার মানে কি, রস্যই। তাহলে এখানে একটা স্বরধ্বনি আসছে, এই জন্য এটা কি হবে, মধ্য স্বরাগম। মাঝে আসছে বিধায় কি হবে, মধ্য স্বরাগম। 3 নম্বর হচ্ছে আমাদের যে গ্রাম থেকে গেরাম। খেয়াল করো, গ্রাম গেরাম, তাহলে এখানে কিন্তু মাঝখানে একটা আকার চলে আসছে, আকার মানে কি, আ। তাহলে একটা কি, স্বরধ্বনি। তাহলে মাঝে স্বরধ্বনি আসছে বিদায় এটার নাম হবে কি, মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমরা 3 নম্বরে চলে যাই। শিক্ষার্থীরা 3 নম্বরে চলে যাই। আমি তোমাদের কিছু কমেন্ট দেখতে চাচ্ছি যে তোমরা কতজন জয়েন হয়েছো। শিক্ষার্থী তোমাদেরকে আবারও বলবো যে আজকের ক্লাসটি খুবই চমৎকার একটি ক্লাস, এবং হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে আমরা পরিপূর্ণ ধ্বনি পরিবর্তন শিখতে পাবো ইনশাল্লাহ, এবং খুব সহজ টেকনিকে। শিক্ষার্থীরা আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো হচ্ছে অন্ত স্বরাগম। আমি পূর্বে বলেছিলাম যে অন্ত স্বরাগম, অন্ত মানে হচ্ছে কি, আমাদের আগে অর্থ বুঝতে হবে। এই অন্ত মানে কি, শেষ। অন্ত মানে কি, শেষ। আর স্বরাগম তো বললামই যে স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আগম মানে হচ্ছে আগমন, অর্থাৎ স্বরধ্বনির আগমন। যদি মাঝখানে স্বরধ্বনি আসে এটাকে বলা হয় মধ্য স্বরাগম। যদি আদি মানে শব্দের শুরুতে স্বরধ্বনি আসে তাহলে এটা বলা হয় আদি, মানে হচ্ছে আদি স্বরাগম। আর যদি অন্ত মানে কি, শেষ। তাহলে যদি শেষে স্বরধ্বনি আগমন হয় তাকে বলা হয় অন্ত স্বরাগম। তাকে কি বলা হয়,
তাকে বলা হয় অন্তঃস্বরাগম। তাকে বলা হয় কি? অন্তঃস্বরাগম। ওকে, যেমন উদাহরণ খেয়াল করো, দিশ থেকে দিশা মানে কি? এটা খেয়াল করো, দিশ থেকে দিশা। দেখো দিশ, আমরা শুধু দেখব যে এই শব্দের মধ্যে স্বরধ্বনিটা কোথায় আসছে। যদি মাঝে আসে অতিরিক্ত স্বরধ্বনি তাহলে মধ্যস্বরাগম, যদি শেষে আসে অতিরিক্ত ধ্বনি তাহলে অন্তঃস্বরাগম। বাস, এটুই ক্লিয়ার। তাহলে আমরা শুধু দেখতে পাচ্ছি যে এখানে শেষের দিকে একটা স্বরধ্বনি পেলাম আমরা অতিরিক্ত, সেটা কি আছে? দিশ যুগ আ, দিশা। অতিরিক্ত একটা আছে, কি আছে? আ। আর আকার মানে কি? এখানে আকার আছে, আকার মানে হচ্ছে আ, আকার মানে কি? আ। তাহলে আমরা কোথায় স্বরধ্বনি পেলাম? শেষে। তাহলে আমাদের সূত্র কি? যদি শেষে স্বরধ্বনির আগমন হয় এটাকে কি বলা হয়? অন্তঃস্বরাগম। ওকে, 2 নম্বর উদাহরণ চাও, বেঞ্চ থেকে বেঞ্চি। খেয়াল করো, বেঞ্চ থেকে বেঞ্চি। আচ্ছা, এই বানানটা যদি আমরা ভাঙি কি হবে? খেয়াল করো, আগে ব চলে আসবে, ব প্লাস একার প্লাস এইটাকে বাংলা কি হবে? আমরা ইউযুগ চ, ইউযুগ কি হবে? চ, প্লাস কি হবে? রস্বইকার, প্লাস কি হবে আমাদের? দেখো এই যে, দেখো এই যে ইও যোগ চ প্লাস রস্বইকার। তাহলে এই যে ভাঙলা আমরা, এই যে রস্বইকারটা কিন্তু শেষে আসছে। মনে রাখবা একটা কথা, যে কার সবসময় শেষে উচ্চারিত হয়। যেমন আমি বললাম যে, আমি যদি বলি তোমাদের যে দেশ, খেয়াল করো এই যে দেশ লিখলাম, দেশ। যদিও এখানে দেখতে পাচ্ছ যে এই একারটা আগে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর উচ্চারণ কিন্তু শেষে হচ্ছে। কিভাবে? খেয়াল করো, আমরা যখন ভাঙবো এটাকে তখন বুঝতে পারবো। দ প্লাস একার প্লাস তালব্য। ওকে, তার মানে কি? অবশ্যই মানে প্রত্যেকটা কার তার বর্ণের শেষে বসে, মানে পূর্বে কখনো বসে না, উচ্চারণ হয় না। ওকে, তাহলে আমরা 3 নাম্বার দেখো, এবার খেয়াল করো 3 নাম্বার আমরা উদাহরণ চলে যাই। 3 নাম্বার হচ্ছে, দেখো সত্য থেকে সত্যি, এখানে কিন্তু রস্বইকারটা পরে উচ্চারণ হয়েছে। কিভাবে? আমি এটাও ভাঙতেছি তোমাদের দেখানোর জন্য, যে দন্তস্ব প্লাস ত প্লাস জফলা প্লাস রস্বইকার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি? যে রস্বইকারটা সর্বশেষে উচ্চারণ হচ্ছে। এই জন্যে এই রস্বইকারটা কি? রস্বইকার মানে হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা কার তার বর্ণ। রস্বইকারটা কি এখানে? রস্বই। রস্বইকারটা কি? রস্বই। তাহলে আমরা কি বুঝলাম? যদি শেষে স্বরধ্বনির আগমন হয় তাহলে কি হবে? অন্তঃস্বরাগম। ওকে, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে আমাদের টপিক আছে 4 নম্বর, সবাইকে একটু শেয়ার করতে বলবেন, যে টাইমলাইনে রাখলে তোমাদের পরবর্তীতে দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আবারও বলবো যে, আমি তোমাদের প্রথমে বললাম যে আজকের ক্লাসের পর থেকে তোমাদের ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি আবারও বলবো যে তোমরা বেশি বেশি শেয়ার করো, যাতে করে সবাই এই ক্লাসটা দেখতে পারে, এবং হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে সমস্যাটা প্রত্যেকটা স্টুডেন্ট শিক্ষার্থী তারা হচ্ছে বুঝতে পারে। তোমরা এটা শেয়ার করে দাও বেশি বেশি, যাতে করে হচ্ছে, কারণ আমাদের এই লাইভ ক্লাসটা আমাদের এই কর্নিয়া পেজে সবসময় থাকবে, তোমরা পরবর্তী সময় এটা দেখতে পারবে। এই জন্য তোমরা হচ্ছে তোমাদের টাইমলাইনে এটা রেখে দাও, শেয়ার দিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপরে যাই আমরা 4 নাম্বার, অপিনিহিতি। দেখো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের দেশে যত পরীক্ষা হয়, একদম নার্সিং থেকে শুরু করে নিয়ে নার্সিং বিশ্ববিদ্যালয়, একদম বিসিএস পর্যন্ত অন্যান্য যত পরীক্ষা আছে, শিক্ষার্থীরা একটা বিষয় মাথায় রাখবে যে এই যে একটা নাম অপিনিহিতি, এখানে অপিনিহিতির জায়গায় এই যে স্বরগমটা ভুলে আসছে, এটা হবে না। তাহলে অপিনিহিতিটা কি আসলে? এখান থেকে কিন্তু নানানভাবে প্রশ্ন করে, এবং এখান থেকে থাকেই প্রশ্ন। সো তোমরা এটা এখানে FFI লিখে রাখতে পারো, যে
FI মানে হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট। খেয়াল করো ওপেন ইতে মানে কি, খেয়াল করো খুবই সুন্দর একটা এক্সাম্পল, সহজ, একদম সহজভাবে তুলে ধরা হয়েছে। পরের ইকার বা উকার, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, পরের ইকার বা উকার জফলা থাকলে এ ই আর উকারটা, এ ই আর উ আগে উচ্চারিত হবে। কোথায়? আগে উচ্চারিত হবে। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, ওপেন ইতি মানে হচ্ছে পরের ইকার এবং জফলা থাকলে এই ইকার আর উকারটা আগে উচ্চারিত হবে। যেমন উদাহরণস্বরূপ, যেমন হচ্ছে দেখো আজি থেকে আইজ, খেয়াল করো এই যে আজি, আজি আমরা ভাঙি বর্গীয় ঝ প্লাস হচ্ছে রস্বইকার মানে হচ্ছে রস্বই। তাহলে এই যে রস্বইকারটা এটা কিন্তু, অথবা রস্বই ধরো, এটা কিন্তু পরে উচ্চারণ হয়েছে। কোথায়? পরে উচ্চারণ হয়েছে। তাহলে আমাদের সূত্র অনুসারে পরের ইকার যদি আগে উচ্চারিত হয় এটাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি এটা ছিল শেষে, রস্বইকারটা কি শেষে ছিল, তাহলে এই রস্বইকারটা আগে চলে আসছে, তাহলে এটাকে বলা হয় কি অপিনিহিতি। 2 নম্বর আসো, সাধু থেকে সাউথ। শিক্ষার্থীরা সেম ঘটনা এখানেও, দন্তস্ব দেখো খেয়াল করা শিক্ষার্থীরা, এই যে আমরা যদি একটা ভাঙ্গি দন্তস্ব প্লাস আকার মানে হচ্ছে আ প্লাস ধ প্লাস হচ্ছে কি রস্যকার, তাহলে এই যে সাধু, এই ও মানে কি রস্যু, এই যে প্রত্যেকটা কার তার বর্ণ, তাহলে এই রস্যটা কিন্তু আগে উচ্চারিত হয়েছে, আগে উচ্চারিত। তাহলে আমাদের সূত্র অনুসারে যদি পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয়, এই যে উকারটা কিন্তু পরে ছিল, আগে উচ্চারিত হয়েছে এখানে, এই জন্য এটাকে বলা হয় অপিনিহিতি। আরও আমরা যদি উদাহরণ নিই আরও, যে মারি থেকে মায়ের, সেম উদাহরণ, মারি থেকে মায়ের, এই যে রস্বইকারটা পরে ছিল, আগে উচ্চারণ হয়েছে। বাক্য থেকে বাক্য পরে ছিল, আগে উচ্চারণ হয়েছে। এখানে একটা সূত্র আছে, খেয়াল করো, তোমরা এখানে নোট লিখতে পারো, এনওটি। নোটটা হচ্ছে জফলা মানে হচ্ছে, জফলা থাকলে কি হবে রস্বইকার, কি হবে জফলা থাকলে হবে রস্বইকার। এই ক্ষেত্রে এখানে বাক্য, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, বাক্য থেকে বাক্য, এখানে রস্বইকার কেন হলো? এই যে সূত্র অনুসারে যে জফলা থাকলে, এই জফলা মানে হচ্ছে রস্বইকার, জফলা মানে কি রস্বইকার, এই জন্যে আমরা এই যে জফলা মানে কি রস্বইকার, বাক্য থেকে বাক্য, বাক্যর মধ্যে রস্বইকার আছে, এটা শেষে উচ্চারিত হয়েছে। আর এই জফলাটা, যেহেতু এই জফলাটা শেষে আছে, সেই জন্যে এই জফলাটা কি রস্বই হয়ে আগে চলে আসছে, আর এই জন্য এটাকে বলা হয় অপিনিহিতি। গেল শিক্ষার্থীরা, এরপর আমরা যাব হচ্ছে 5 নাম্বার। দেখো অসমীকরণ, এটা মানে কি? দেখো অসমীকরণ একই স্বরের, খেয়াল করো শিক্ষার্থীরা, একই স্বরের পুনরাবৃত্তি মানে হচ্ছে এক শব্দ 2 বার চলে আসা, পুনরাবৃত্তি দূর করার জন্য, মানে একই স্বরের বা একটা স্বরধ্বনির বা একই স্বরধ্বনির পুনরাবৃত্তি বা বারবার আশাকে দূর করার জন্যে, মানে বারবার একটা শব্দ আশাকে দূর করার জন্যে মাঝে যখন একটা স্বরধ্বনি যুক্ত হয়ে যায় তখন এটাকে বলা হয় অসমীকরণ। আমি আবারও বলতেছি, একই স্বরধ্বনি পুনরাবৃত্তি মানে একবার স্বরধ্বনি বারবার উচ্চারণ হওয়ার জন্যে, এরকম পুনরাবৃত্তি হওয়ার জন্যে মাঝখানে যখন একটা স্বরধ্বনি চলে আসবে এটাকে দূর করার জন্যে, তখন এটাকে বলা হয় অসমীকরণ। যেমন দেখো টপ টপ টপা টপ, এখানে কিন্তু একটা অতিরিক্ত স্বরধ্বনি আসছে, আকার মানে কি একটা স্বরধ্বনি। ওকে, টপ টপ টপা টপ মানে হচ্ছে একই স্বরধ্বনির পুনরাবৃত্তিকে দূর করার জন্যে মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসছে, আর এটাকে বলা হয় অসমীকরণ। আরও যদি আমরা দেখি যে ধপ ধপ ধপাধপ, এইটাকে ধপধপকে তার হচ্ছে পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝে একটা
আকার নিয়ে আসছে, অর্থাৎ স্বরধ্বনি নিয়ে আসছে, এটাকে বলা হয় অসমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। এবং আমি আবারও বলবো, তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করো, যাতে করে আমাদের সকল শিক্ষার্থীরা দেখতে পারে। আমাদের নার্সিং ভর্তি কোচিং কর্নিয়া তোমাদের জন্যে প্রতিনিয়ত ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রতিদিন আমাদের পেজ থেকে লাইভ থাকবে। এই জন্য তোমরা তোমাদের টাইমলাইনে এই লাইভটা শেয়ার করে দাও, যাতে পরবর্তী এবং আমাদের পেজটা তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখো, যাতে তোমরা পরবর্তী সময় যে কোনো ক্লাস যখন আমরা লাইভে চলে আসবো, তখন তোমরা তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও যে আমাদের এই যে আমাদের অধ্যায়টা যে অসমীকরণ, এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও একটু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাও। দেব শিক্ষার্থীরা, এরপরে যে অংশটা আছে আমাদের 6 নম্বর, আমরা ইনশাল্লাহ পুরোটা আজকে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য যারা আমাদের 2024 এইচএসসি পরীক্ষা দিতেছো, তোমাদের জন্য আমাদের বিশেষ একটা ছাড় রয়েছে। সেটা হচ্ছে আমাদের বিশেষ করে 20 আগস্ট পর্যন্ত আমাদের কিছু ছাড় রয়েছে তোমাদের জন্য। সেটা হচ্ছে, যদি কেউ এর মধ্যে ভর্তি হতে চাও, আমাদের প্রথম প্যাকেজ হচ্ছে একটা অনলাইন, একটা হচ্ছে অফলাইন প্যাকেজ। অফলাইন হচ্ছে আমাদের বিএসসির জন্য 4000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে, আর সেটা হচ্ছে আমাদের 20 আগস্ট পর্যন্ত। তো আমি আশা করব যে আমাদের এই 4000 যে ডিসকাউন্ট রয়েছে, তোমরা যদি এই সময়ের মধ্যে ভর্তি হও, তো আমাদের কোচিং থেকে ইনশাল্লাহ 4000 টাকা ছাড় দেওয়া হবে। আর একটা হচ্ছে ডিপ্লোমা, আমাদের 4000 টাকা ছাড়ে 16000-এ 12000 চলে আসে। তো আমাদের 4000 টাকা যে ছাড়, সেটা থাকবে 20 আগস্ট পর্যন্ত। তো এবং সাথে থাকবে সকল ম্যাটেরিয়াল প্রিন্টেড কপি, মানে বই, তোমাদের বই দেওয়া হবে এবং বই শিট এভরিথিং যা আছে, পরীক্ষা সব কিছু নেওয়া হবে। আর আমাদের অনলাইন ব্যাচ প্যাকেজ 2টা আছে, যেমন প্যাকেজ 1, প্যাকেজ 2, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের 3000 টাকা ছাড় রয়েছে 20 আগস্ট পর্যন্ত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন ব্যাচে যারা দূর থেকে ক্লাস করতেছো এবং যারা চাও যে আমরা পূর্ব থেকেই ভর্তির প্রস্তুতি নিতে, যেহেতু আমাদের আরও বিশাল একটা সময় রয়েছে, আমাদের প্রায় 11 তারিখ পরীক্ষা শুরু হবে। তো তোমরা যদি এই সময়টায় বসে না থেকে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে এবং তোমরা খুব দ্রুতই তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে। কারণ তোমাকে সফলতার পিছনে যখন তোমাকে ছুটতে হবে আগে, এবং তোমাকে শিখতে হবে, জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের যে ক্লাসটা আমি বলবো তোমাদের, যে আমাদের ব্যাচের এখনে 4000 টাকা এবং অনলাইন 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তোমরা আমাদের ক্লাস এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজ, আমাদের গ্রুপ, আমাদের এই প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে ওখানে। তোমরা চাইলে আমাদের ক্লাসগুলি দেখে আমাদের পেজে নক দিয়ে তোমাদের ভর্তি কনফার্ম করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে যাও আমাদের পরবর্তী ক্লাসে। ধ্বনি বিপর্যয়, এটা মানে কি খেয়াল করো। আমি প্রত্যেকটা সংজ্ঞা বোঝার জন্য একদম শর্টকাট টেকনিকে লিখে দিয়েছি। যেমন শব্দের মধ্যে 2টি ব্যঞ্জনের পরিবর্তন, মানে একটা শব্দের মধ্যে যদি 2টা ব্যঞ্জনের এই পরিবর্তন ঘটে, তখন এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা থেকে রিস্কা। আচ্ছা, এখানে আমরা একটা সহজ টেকনিক খাটাতে পারি। যেমন শহরে আমরা বলি যে রিক্সা, একদম শুদ্ধ ভাষায় বলি, কিন্তু গ্রামের মানুষ বলি কি রিস্কা, রাইট? তাহলে আমরা এখানে মনে রাখতে পারি, যদি শহর এবং গ্রাম, মানে গ্রাম আর শহর যদি হয়, সেক্ষেত্রে কী হবে? ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা থেকে রিস্কা, শহরে রিক্সাকে রিক্সাই বলে, একদম শুদ্ধ ভাষায় বলে, কিন্তু গ্রামে বলে কি রিস্কা। তাহলে এখানে কিন্তু শব্দের মধ্যে 2টি ব্যঞ্জনের পরিবর্তন ঘটছে। কিভাবে? খেয়াল করো। এই যে ক, এই যে দন্তস্ব পরিবর্তন, এই যে দন্তস্ব, এখানে ক চলে আসছে, তাহলে এখানে 2টি ব্যঞ্জনে কি পরিবর্তন ঘটছে, মানে উলটপালট হয়েছে। এবার আসো, পিশাচ থেকে পিচাস, সেম।
এই যে তালব্যস্য পরিবর্তন, এই মাঝখানে তালব্যস্য এখানে শেষে চলে আসছে, আর এখানে মাঝের চ শেষে চলে আসছে। তাহলে এখানে দুইটি কি ব্যঞ্জনের পরিবর্তন ঘটছে, এই জন্য এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে আমাদের আছে বাক্স থেকে বাস্ক। এই দন্তস্ব পরিবর্তন হয়েছে, এই ক পরিবর্তন হয়েছে, তাহলে এখানেও দুইটি ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। 3 নম্বর, আমরা 4 নম্বর উদাহরণ দেখি যে লাফ থেকে ফাল। লাফ থেকে ফাল, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই রিক্সা এবং হচ্ছে বাক্স, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, এবং লাফ থেকে ফাল এটা ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এখানে আসে, বিশেষ করে বিসিএস থেকে এখানে প্রশ্ন আসে, এবং হচ্ছে নার্সিং থেকে আমি দেখছি তোমাদের হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে অনেক প্রশ্ন আসছে। তো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বা যাতে তোমাদের কমন থাকে 1 নম্বর। তো লাফ থেকে ফাল, এই দেখো ল শেষে চলে আসছে, আর এখানে ফ শুরুতে চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমাদের ধ্বনি বিপর্যয় কি শেষ। এরপর চলে আসো আমাদের 7 নম্বর নিয়মে। 7 নম্বর কি? দ্বিত্ব ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বিত্ব মানে কি? আমরা জানি যে দ্বি মানে হচ্ছে 2, দ্বি মানে কি 2, দ্বিত্ব ব্যঞ্জন মানে কি 2 বার ব্যঞ্জন আসবে এরকম, অথবা দ্বিত্ব মানে হচ্ছে 2 বার উচ্চারিত হয় এমন শব্দ বা বর্ণ, এমন বর্ণ। আর ব্যঞ্জন মানে কি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তাহলে খেয়াল করো, আমি বলে দিয়েছি, একদম সহজ ভাষায় লিখে দিয়েছি যে শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব বা দ্বিত্ব মানে কি 2 বার উচ্চারণ হবে। শব্দের অন্তর্গত ব্যঞ্জন ধ্বনিটা 2 বার উচ্চারণ হবে, এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। খেয়াল করো, যেমন পাকা থেকে পাক্কা, এখানে কটা 2 বার উচ্চারণ হয়েছে, ক প্লাস ক। সকাল থেকে সকাল, এখানে কি ক 2 বার উচ্চারণ হয়েছে। ছোট থেকে ছোট্ট, এখানে কি ট 2 বার উচ্চারণ হয়েছে, এখানে কি ট 2 বার উচ্চারণ হয়েছে। তাহলে একদম সহজ, যখন কোনো শব্দে দ্বিত্ব ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণটা 2 বার উচ্চারণ হবে, তখন এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। ওকে শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাই 8 নম্বর। দেখো ব্যঞ্জন চ্যুতিটা কি? ব্যঞ্জন চ্যুতি খেয়াল করো, পাশাপাশি সমোচ্চারণ, পাশাপাশি, এই যে পাশাপাশি সমুচ্চারণ, খেয়াল করো, পাশাপাশি সমুচ্চারণ দুটি ব্যঞ্জন ধ্বনির একটা পরিবর্তন বা একটা লোপ পাই, একটা লোপ পাবে। তাহলে পাশাপাশি মানে দুইটি সমুচ্চারণ ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন বর্ণ একটি লোপ যদি পায়, তাহলে এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। মানে হচ্ছে একটা ধ্বনি অর্থাৎ পাশাপাশি দুইটা বর্ণের একটা যদি লোপ পেয়ে যায়, মানে বাতিল হয়ে যায়, এটাকে বলা হয় কি ব্যঞ্জন চ্যুতি। যেমন খেয়াল করো, বৌদিদি থেকে, এই যে বৌদিদি থেকে বৌদি, এখানে দুইটা দয়ের মধ্যে একটা লোপ পেয়েছে, ঠিক আছে। এখানে বর দাদা থেকে বরদা, এখানে দুইটা ব্যঞ্জন থেকে একটা হয়েছে, মানে হচ্ছে একটা পরিবর্তন লোপ পাইছে, একটা কি লোপ পাইছে। তাহলে এরকম যখন হচ্ছে ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে যখন দুইটি ব্যঞ্জনে একটা লোপ পাবে, এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমাদের 9 নম্বর নিয়ম, অন্তর্হতি। খেয়াল করো, পদের মধ্যে, এখানে অন্তর্হতি মানে হচ্ছে পদের মাঝ, মানে শব্দের মাঝ। খেয়াল করো শিক্ষার্থীরা, যে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ হলে, যদি শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, মানে থাকে না, উদাও হয়ে যায়, এটাকে বলা হয় অন্তর্হতি। যেমন খেয়াল করো, আলাহিদা থেকে আলাদা, তাহলে এখানে হ কিন্তু নেই, হ কি হয়েছে লোপ পাইছে, এটাকে বলা হয় অন্তর্হতি। ফলাহার থেকে ফলার, এখানে হা কিন্তু নেই, ঠিক আছে, এটাকে ব্যঞ্জন, এটাকে বলা হয় ব্যঞ্জন লোপ। ফাল্গুন থেকে ফাগুন, এখানে কিন্তু ল নেই, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অন্তর্হতি মানে হচ্ছে পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জন বর্ণ লোপ পায়, এটাকে বলা হয় অন্তর্হতি। ওকে, এরপর চলে আসো 10 নম্বর। 10 নম্বর কি? প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা লিখে রাখতে পারো যে ইটস ফাটাফাটি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো যে এফ আই মানে হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট। খেয়াল করো, অবিশ্রুতি।
অবিশ্রুতির আসলে কি? প্রিয় শিক্ষার্থীরা, অবিশ্রুতির সংজ্ঞা দেখলে আমরা কখনো এটা চিনতে পারবো না যে এটা অবিশ্রুতি। আমি তোমাদের একদম সহজ একটা টেকনিক এখানে নোটের মাধ্যমে নিয়ে আসছি। সেটা হচ্ছে, দেখো, যখন সাধু থেকে চলিত হবে অথবা চলিত থেকে সাধু হবে, তখনই বুঝতে হবে এটা হচ্ছে অবিশ্রুতি। আমি আবার বলতেছি, সাধু থেকে চলিত যদি হয় কোনো শব্দ, তাহলে এটা হবে অবিশ্রুতি। কিন্তু আমরা যদি সংজ্ঞা দেখি, দেখো, সংজ্ঞা দেখলে আমরা ঠিক বুঝতে পারবো না। সংজ্ঞায় বলছে যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে এটাকে বলা হয় অবিশ্রুতি। কিন্তু আমি তোমাদের একদম সহজ টেকনিক তুলে ধরেছি, সেটা হচ্ছে, নোট হচ্ছে, সাধু থেকে চলিত রূপান্তর হলেই অবিশ্রুতি। আবার খেয়াল করো শিক্ষার্থীরা, সাধু থেকে চলিত রূপান্তর হলেই অবিশ্রুতি। যেমন শুনিয়া শুনে, করিয়া করে, বলিয়া বলে, চলিয়া চলে, নাচিয়া নেচে, মাসুয়া মেছু। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখলাম বিসিএস প্রশ্নে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে যে মাসুয়া থেকে মেছু, এটা হচ্ছে আমাদের অবিশ্রুতির উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে সাধু থেকে চলিত বোঝালেই অবিশ্রুতি। তাহলে কি হবে? শুনিয়া শোনে, বলিয়া বলে, চলিয়া চলে, করিয়া করে। এই যে উদাহরণগুলা, যেমন হচ্ছে নাচিয়া নেচে, এই সবগুলো হচ্ছে অবিশ্রুতির উদাহরণ। ওকে, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম স্পষ্টভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো 11 নম্বর, ব্যঞ্জন বিকৃতি। দেখো, এটাও একদম সহজ একটা টেকনিক, খুবই সহজ, কোনোটাই কঠিন না। আসলে আমরা এতদিন বুঝতাম যে ধ্বনি পরিবর্তন মনে থাকে না, অনেক অগুছানো সংজ্ঞা বা যে সংজ্ঞায় বুঝি না। এই জন্যে আমি বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আইডিতে ক্লাসটি শেয়ার দিয়ে রাখো, যাতে করে তোমরা পরবর্তী সময়ে যখন তোমাদের ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে, তখনই তোমরা তোমাদের ফেসবুক আইডিতে ঢুকে ওইখানে ক্লাসটা দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ব্যঞ্জন বিকৃতিটা মানে কি? দেখো, আমি তোমাদের সহজভাবে লিখে দিয়েছি। দেখো, শব্দের মধ্যে কোনো একটি ব্যঞ্জন বিকৃত, আমরা বিকৃত শব্দটা সবাই বুঝি, বিকৃত হয়ে বা পরিবর্তন, বিকৃত মানে হচ্ছে পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি, শব্দের মধ্যে যে কোনো একটা ব্যঞ্জনের বিকৃত হয় অথবা পরিবর্তন হয়ে যখন নতুন একটা ব্যঞ্জন ব্যবহৃত হবে, তখন এটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। যেমন ধোবা থেকে ধোপা, খেয়াল করো, ছিল ব হয়ে গেছে প। শিক্ষার্থীরা, একদম সহজ, খুবই সহজ। দেখো, মানে হচ্ছে শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন বিকৃতি, মানে কোনো একটা ব্যঞ্জন পরিবর্তন ঘটবে। মানে প ছিল ফ হয়ে যাবে, ফ ছিল ভ হয়ে যাবে, ভ ছিল ভ হয়ে যাবে, এরকম হবে। যেমন ভ ছিল প হয়ে গেল, পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? ব্যঞ্জন বিকৃত হয়েছে, এখানে ব্যঞ্জন ধ্বনিটা বিকৃত হয়েছে। কভাট ব প হয়ে গেছে, দাইমা ধ দ হয়ে গেছে, ধ দ হয়ে গেছে। তাহলে যদি শব্দের মধ্যে বা শব্দে কোনো একটা ব্যঞ্জন ধ্বনির বিকৃতি ঘটে বা পরিবর্তন ঘটে, এটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। ওকে, আশা করি তোমরা ব্যঞ্জন বিকৃতিও বুঝে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা আজকে পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, এই জন্য আমি পুরাটাই তোমাদের শর্টকাট টেকনিকে দেখাচ্ছি। আমি আবার বলবো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আজকের লাইভ ক্লাসটা তোমাদের আইডি থেকে শেয়ার করে দাও, যাতে করে তোমরা হচ্ছে পরবর্তী সময়ে ক্লাসটি বারবার দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, আমরা হচ্ছে ধ্বনি পরিবর্তনের বইতে যে দেয়া সংজ্ঞাগুলো, সেখান থেকে আমরা বুঝতে অসুবিধা হয়। আর তোমাদের সেই প্রশ্ন থেকে আমি হচ্ছে আজকের লাইভ ক্লাসে আসা এবং আমাদের কর্নিয়ার নার্সিং ভর্তি কোচিং কর্নিয়ার পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে আসা এবং তোমাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে ধ্বনি পরিবর্তন, এরপর দিন সমাস, কারক, হ্যাঁ, এভাবে আমরা পুরাটা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না।
এবং হচ্ছে আমি তোমাদের সহজ টেকনিক অবলম্বন করবো এবং প্রত্যেকটা টেকনিক তোমাদের লিখে দিব, যাতে তোমাদের হচ্ছে আমার আমি যদি লিখে বোঝাতে যাই তাহলে আমাদের অনেক সময় লস হয়ে যায়। সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা সংজ্ঞা একদম সহজ করে নিয়ে আসছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বিষমী ভবনটা কি বুঝো। দুটো সমবর্ণের, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দুটো সমবর্ণের একটা পরিবর্তনকে, মানে দুটা সমবর্ণের একটা পরিবর্তন হলে এটাকে বলা হয় বিষমী ভবন। কিভাবে? শরীর থেকে শরীর, এখানে র ছিল ল হয়ে গেছে, মানে দুইটি সমবর্ণের একটা পরিবর্তন হবে, শরীর থেকে শরীর, ল। লাল থেকে নাল, এটা কি? যেমন খেয়াল করো, এখানে শরীর আর শরীর দুটা কিন্তু অনেক পার্থক্য আছে। আচ্ছা, এখানে আমরা একটা মনে রাখতে পারবো যে বিষমী ভবন মানে হচ্ছে বড় ভাইয়ের কথা মানে অবাধ্য হওয়া, বড় ভাইয়ের অবাধ্য হওয়া। যেমন হচ্ছে বড় ভাই তোমাকে বললো যে স্যার তোমাকে বললো যে বলো শরীর, তুমি বলো শরীর, কিন্তু শরীর কোনো শব্দের অর্থ হয় না। অথবা তোমরা মনে রাখতে পারো যে দুইটা সমবর্ণের একটা যদি পরিবর্তন হয়ে যায় এটাকে বলা হয় বিষমী ভবন। যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল। ওকে, তাহলে আমরা আশা করি বিষমী ভবনটাও কি বুঝতে পারলাম। এরপরে আমাদের যে অংশটা সেটা হচ্ছে দেখো স্বরসঙ্গতি। দেখো স্বরসঙ্গতি, এই যে অংশটা স্বরসঙ্গতি, প্রিয় শিক্ষার্থীরা স্বরসঙ্গতিটা কি? দেখো একটি স্বরধ্বনির প্রভাবে, আবার খেয়াল করো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে, মানে একটা স্বরের মানে স্বর তো বুঝুই, আমি কিন্তু আমাদের ক্লাসের প্রথমে বুঝিয়েছি যে স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। স্বর মানে কি? যেমন বলা হচ্ছে যে স্বরাগম মানে স্বরধ্বনির আগমন, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি মানে কি? শুরুতে স্বরধ্বনির আগমন। তাহলে স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। তাহলে একটা স্বরধ্বনির প্রভাবে, মানে প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি অপর স্বরধ্বনির পরিবর্তন, মানে অপর স্বরের বা অপর স্বরধ্বনির পরিবর্তন হয়ে যায়, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন খেয়াল করো, দেশি থেকে, দেখো দেশি থেকে, শিক্ষার্থীরা দেশি থেকে, এই যে দেশ দয়াকার, দেশি থেকে দিশি মানে হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে, এই যে একারের প্রভাবে ইকার হয়ে গেছে, এটাকে বলা হয় একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনি পরিবর্তন। মানে এখানে একার মানে কি? একার মানে হচ্ছে এ, আর এখানে ইকার মানে কি? ইকার মানে হচ্ছে ই, অর্থাৎ এ ধ্বনির প্রভাবে ই ধ্বনি হয়ে গেল। কি হয়ে গেল? ই ধ্বনি হয়ে গেল। তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটা স্বরধ্বনির যখন পরিবর্তন ঘটে এটাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন আরও একটা উদাহরণ আছে, দেখো এখানে বলছে যে বিলাতি থেকে বিলিতি। দেখো এখানে ছিল আকার, এখানে আকার পরিবর্তিত হয়ে রস্যকার হয়েছে, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। অর্থাৎ একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনির পরিবর্তন ঘটলে এটাকে বলা হয় কি? স্বরসঙ্গতি। শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো, পরে স্লাইডে যাই। দেখো এই স্বরসঙ্গতির কয়েকটা প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে প্রগত, পরাগত, তারপর হচ্ছে মধ্যগত, অন্যান্য। খেয়াল করো, তাহলে আমরা এই যে স্বরধ্বনির প্রকারভেদগুলো, এক নম্বর হচ্ছে প্রগত। প্রগত মানে কি? খুবই সহজ একটা টেকনিক শিক্ষার্থীরা। আদি স্বর, আদি মানে কি? শুরু, শুরুর স্বরধ্বনির অনুযায়ী অন্ত সমান্ত মানে শেষ। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে হচ্ছে কি আমাদের শেষ। তাহলে আদি মানে শুরু, শুরুর স্বরধ্বনির অনুযায়ী অন্ত মানে কি? শেষ। মানে শুরুর প্রথম স্বরধ্বনির অনুযায়ী শেষের ধ্বনির পরিবর্তন যদি ঘটে এটাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন মোলা থেকে মুলু, এই যে প্রথম কে আছে এখানে, তাহলে আদি স্বরগম মানে আদি অনুযায়ী মোলার ম রস্যকার, এই রস্যকারে মানে হচ্ছে অনুযায়ী অন্তের পরিবর্তন ঘটছে। ছিল আকার হয়ে গেছে কি? উকার। ছিল আকার হয়ে গেছে কি? উকার। এটাকে বলা হয় প্রথম স্বরের এই যে ম উকার। উকার মানে কি? উকার মানে হচ্ছে রস্য। উকার মানে কি? রস্য।
তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম মানে হচ্ছে আদি স্বরগ মানে প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি শেষেরটা পরিবর্তন হয়ে যায় এটাকে বলা হয় অন্তঃস্বরগ। যেমন মোলা থেকে মূলো, শিকা থেকে শিকে, এই দেখো শিকে, এটা কিন্তু শেষ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একারটা মাঝখানে, কিন্তু আসলে উচ্চারণটা কোথায়? ক প্লাস একার, আর একার মানে কি? এ। একারটা কোথায় উচ্চারণ হয়েছে? শেষে। এটাকে বলা হয় শুরু অনুযায়ী অন্ত পরিবর্তন, এটাকে বলা হয় প্রগত। 2 নম্বর হচ্ছে পরাগত। পরাগত মানে কি? অন্তঃস্বর মানে শেষ অনুযায়ী আদি স্বরের পরিবর্তন। কি হবে? শেষ অনুযায়ী আদি পরিবর্তন। আমরা প্রথমে বললাম যে শুরু ঠিক থাকবে, যদি শেষ পরিবর্তন হয় এটাকে বলা হয় আদি স্বরগম। আর পরাগত হচ্ছে যদি শুরু ঠিক, পরাগত হচ্ছে ঠিক বিপরীতে, মানে হচ্ছে শেষ ঠিক থাকবে, শুরু পরিবর্তন হবে। শেষ ঠিক থাকবে মানে শব্দের শেষ ধ্বনি, অর্থাৎ অন্তঃস্বরাগ হচ্ছে অন্তঃস্বর অনুযায়ী আদি স্বর পরিবর্তন, মানে শেষ অনুযায়ী। তাহলে শেষ কি আছে? এখো, উকার, এই যে উকার ঠিক আছে। এ দেশি, দিশি, সি, সি ঠিক আছে, মানে হচ্ছে শেষ ঠিক থাকবে কিন্তু শুরু পরিবর্তন। শুরু এই যে আ এ হয়ে গেছে, দে দি হয়ে গেছে। ওকে, তাহলে শেষ অনুযায়ী যদি শুরু পরিবর্তন হয় এটাকে বলা হয় পরাগত। শিক্ষার্থীরা আমরা এরপরে চলে যাই। এরপর হচ্ছে মধ্যগত। মধ্য মানে কি? মাছ। মধ্যগত দেখো মানে আদি অন্ত। শিক্ষার্থীরা বুঝো, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আদি এবং অন্ত। আমরা তখন বললাম যে প্রথম ধ্বনির প্রভাবে শেষ ধ্বনি পরিবর্তন, অথবা শেষ ধ্বনির প্রভাবে প্রথম ধ্বনি পরিবর্তন। এখন উভয় শেষ এবং শুরুর এই দুইটার প্রভাবে যদি মাঝখানে ধ্বনি পরিবর্তন ঘটে এটাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির মধ্যগত উদাহরণ যেমন দেখো বিলাতি, এই যে বিলাতি, বিলাতির বি ঠিক আছে, তয় তি তাও ঠিক আছে, কিন্তু এখানে দেখো লা পরিবর্তন হয়ে লি হয়ে গেছে। এখানে বিও ঠিক আছে, তো ঠিক আছে, মানে হচ্ছে শুরু এবং শেষ ঠিক থাকবে, যদি মাঝখানে পরিবর্তন হয় এটাকে বলা হয় স্বরসঙ্গতি। অথবা দেখো জিলাপি, জি পি ঠিক আছে, কিন্তু এখানে কি ল আকার পরিবর্তন হয়েছে, রস্বীকার হয়ে গেছে। তাহলে শুরু এবং শেষ ঠিক থেকে যখন মাঝখানে পরিবর্তন হবে এটাকে বলা হয় স্বরসঙ্গতির মধ্যগত নিয়ম। এরপর আসো অন্যান্য। অন্যান্য কি? খেয়াল করো, আমরা শিখলাম যে শুরু পরিবর্তন হলে শুরু ঠিক থেকে শেষ পরিবর্তন, শেষ ঠিক থেকে শুরু পরিবর্তন, শেষ এবং শুরু ঠিক থাকবে, মাঝে পরিবর্তন। এখন হচ্ছে অন্যান্য মানে কি? আদি, শুরু এবং শেষ দুইটাই পরিবর্তন হবে, মানে দুইটা স্বরের কি ভিন্নতা আসবে। যেমন খেয়াল করো, অর্থাৎ আদি এবং অন্ত, শুরু এবং শেষ পরস্পর প্রভাবিত হলে, যেমন মোজা মু, উকার হচ্ছে উকার পরিবর্তন, আকার উকার হয়ে গেছে পরিবর্তন। তাহলে এখানে দুইটাই কিন্তু পরিবর্তন, দুইটাই পরিবর্তন হয়েছে। যদি দুইটাই পরিবর্তন হয় ধ্বনি, তাহলে এটাকে বলা হয় অন্যান্য, মানে স্বরসঙ্গতির অন্যান্য প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা আমরা এরপরে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের আরও কিছু নিয়ম আছে, আমরা ইনশাল্লাহ শেষ করব আজকে। ইনশাল্লাহ ক্লাসটা শেষ করি, আমরা আজকে বিদায় দেব ইনশাল্লাহ। আমি তোমাদের আগে আবার বলবো যে যারা এখনও তোমরা শেয়ার দাওনি, এখনই শেয়ার দিয়ে দাও, যাতে বাকি আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা আমাদের লাইভ ক্লাসে দেখতে পারে এবং শিখতে পারে। এবং এই যে ধ্বনি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত কঠিন একটা বিষয়, এই কঠিন বিষয়টা যেন আমরা বুঝতে পারি, সেই জন্য কিন্তু আমাদের কর্নিয়ার পক্ষ থেকে ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমাদের জন্য কিন্তু আমরা হচ্ছে বৌদ্ধ পরিপক্ক, মানে হচ্ছে আমরা চেষ্টা করব যে এই আমাদের স্বাধীন দেশে যাতে তোমরা হচ্ছে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারো। এবং যেহেতু তোমাদের প্রায় আরও বিশাল একটা সময় রয়ে গেছে গ্যাপ পরীক্ষার, এই সময়টা যাতে তোমাদের হচ্ছে কাজে লাগাতে পারো, মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা বাসায় বসে থেকে নিতে পারো, সেই জন্য কিন্তু আমরা হচ্ছে তোমাদের জন্য অনলাইন কোর্সের একটা প্যাকেজ নিয়ে আসছি। সেটা হচ্ছে যদি কেউ 20 আগস্টের মধ্যে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের জন্যে আমরা 3000 টাকা ডিসকাউন্টে, 3000 টাকা ছাড়ে আমরা ভর্তি নিব।
তো তোমরা যারা মানে স্বইচ্ছায় ভর্তিতে ইচ্ছুক আমাদের হচ্ছে পেজে অথবা আমাদের নাম্বারে ফোন দিতে পারো। অনলাইন ক্লাসে প্রথম 100 জনের জন্য হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয়, আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে প্রথম 100 জনের জন্য ভর্তি ফি মাত্র 2550 টাকা, মাত্র 2550 টাকা। এটা কিন্তু আমি দেখি না তখন আসলে আমাদের কর্ণের স্যার যে এত মানে এত সুন্দর একটা সুযোগ তোমাদের করে দিবে, এটা আমি আসলে দেখতে পাই না বিষয়টা। তাহলে অনলাইন ব্যাচের প্রথম 100 জন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম 100 জনের মধ্যে যারা ভর্তি মানে প্রথমে যারা ভর্তি হবে 100 জন, তাদের জন্য মাত্র 2550 টাকায় আমরা অনলাইন ব্যাচে কি ভর্তি নিচ্ছি। ইনশাআল্লাহ তোমরা ভর্তি হয়ে যাও দ্রুতই। আমরা তোমাদের দিয়ে ফার্স্ট ব্যাচ চালু করব ইনশাআল্লাহ। আমাদের যে শিক্ষক প্যানেল রয়েছে অত্যন্ত দক্ষ, এবং হচ্ছে তোমাদের যে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা তোমাদের যাতে সাজানো গোছানো হয় সে বিষয়ে আমরা আমাদের বই, শিট, গাইড সব কিছু আমরা নতুনভাবে তৈরি করতেছি। আশা করি তোমরা খুব দ্রুতই তা পেয়ে যাবে। এবং হচ্ছে আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অফারটা কিন্তু কখনো মিস করবে না। মাত্র 100 জন, আশা করি আমরা খুব অল্প সময়ে পেয়ে যাব, তোমরা আশা করি এটা মিস করবে না। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সময় না বাড়িয়ে আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো 14 নম্বর হচ্ছে আমাদের সমীভবন। এটা কি দেখো খুবই সহজ, আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি তোমাদের সহজভাবে। যেমন খেয়াল করো, শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, এই ব্যাপারকে বলা হয় সমীভবন। যদি এটা মনে না রাখতে পারো তবে তোমাদের আমি একটা সহজ টেকনিক বলি। যেমন একটা 5 বছরের বাচ্চা অথবা 4 বছরের বাচ্চাকে যদি বলা হয় বলো জন্ম, সে বলল কি জন্ম। আচ্ছা এখানে হচ্ছে জন্ম হবে, এটা হবে জন্ম, এটা জন্ম হবে, এটা হবে জন্ম হবে, ঠিক আছে। বলো জন্ম, সে বলবে কি জন্ম, মানে তার উচ্চারণটা কি সঠিক হচ্ছে না, কিন্তু তাকে কিন্তু আমরা শেখাচ্ছি জন্ম বলার জন্যে। মানে এটা বলে রাখতে পারো যে যখন কেউ প্রশ্ন করবে যে জন্ম থেকে বলো জন্ম, উচ্চারণের সমস্যা হতে পারে কিন্তু তার শব্দ ঠিক থাকবে, মানে অর্থ ঠিক আছে, উচ্চারণের সমস্যা, এটাকে বলা হয় সমীভবন। যেমন হচ্ছে বললাম জন্ম, গল্প, গপ্প, মানে হচ্ছে কাছাকাছি উচ্চারণ যখন হবে এটাকে বলা হয় সমীভবন। অথবা তোমরা এই সংজ্ঞায় মনে রাখতে পারো, মানে হচ্ছে শব্দের মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তারের সমতা লাভ করলে আর এই ব্যাপারটাকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, গল্প, গপ্প। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাও। এরপরে আমাদের রয়েছে হচ্ছে সমীভবনের আমাদের 3টা প্রকার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট 3টা প্রকার। একটা হচ্ছে প্রগত, পরাগত, আর একটা হচ্ছে আচ্ছা এখানে সেটা আসে নাই। দেখো প্রগত আর একটা কি পরাগত। তাহলে প্রগতটা কি প্রিয় শিক্ষার্থীরা? খুবই সহজ। দেখো পূর্বের ধ্বনির, প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ টেকনিক, পূর্বের ধ্বনির প্রভাবে মানে আগের ধ্বনির প্রভাবে পরের মানে পরবর্তী ধ্বনির পরিবর্তন হলে, আমি আবার বলতেছি, সমীভবনের একটা প্রকার হচ্ছে প্রগত সমীভবন হচ্ছে পূর্বের ধ্বনির মানে আগের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটা পরিবর্তন হবে। যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম জন্ম থেকে জন্ম, এখানে জন্ম হবে, এটা হবে কি জন্ম, মানে পূর্বে ধ্বনিটা প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন। অথবা কাদনা থেকে কান্না, এ ধ কি পরিবর্তন হয়ে দন্তন্য হয়েছে কান্না। তাহলে পূর্বের ধ্বনির প্রভাবে যখন পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়ে যাবে এটাকে বলা হয় প্রগত। ওকে, প্রগত কি সমীভবনের প্রগত। 2 নম্বর আসো প্রিয় শিক্ষার্থীরা, পরাগতটা কি? এটা ঠিক প্রগতের বিপরীত, পরবর্তী মানে আগের ধ্বনির। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মানে হচ্ছে আগের ধ্বনির পরবর্তী মানে কি? দেখো পরবর্তী ধ্বনি পরের ধ্বনি প্রভাবে, একটা হচ্ছে পূর্ব, পরবর্তী ধ্বনি প্রভাবে
আগের ধ্বনির যদি পরিবর্তন হয়ে যায় এটাকে বলা হয় কি পরাগত। যেমন তৎ যোগ জন্য, তজ্জন্য। তাহলে এই দেখো জন্য কিন্তু ঠিক আছে, তাহলে পরবর্তী ধ্বনি প্রভাব এর প্রভাবে এ তৎ ত হয়ে গেছে, মানে এটা কিন্তু আমরা ভাঙলে হই তৎ যোগ জন্য তজ্জন্য, অথবা হচ্ছে উন্মুখ মানে হচ্ছে উদ্যোগ মুখ উন্মুখ, এটা হচ্ছে আমরা যখন ভেঙে নিব তখন এটা হয়। কিন্তু আমরা পরাগত কীভাবে বুঝবো, মানে হচ্ছে পরবর্তী ধ্বনির প্রভাবে, অর্থাৎ জন্য ঠিক থাকবে, ঠিক আছে। যেমন জ ঠিক আছে, কা ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় কি পরিবর্তন হয়েছে, মানে পূর্বে ধ্বনির প্রভাবে পরেরটা পরিবর্তন হয়েছে। ঠিক তদ্রূপভাবে পরাগত হচ্ছে পরের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন হয়েছে। যেমন জন্ম থেকে তদ্যুগ জন্য, জন্য ঠিক আছে, তৎ পরিবর্তন হয়ে গেছে। মুখ ঠিক আছে, দেখো এখানে কিন্তু মো আছে, ও মুখ, উদ্যোগ মুখ, উত হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। এটাকে বলা হয় সমীভবনের পরাগত এবং প্রগত। শিক্ষার্থীরা এরপরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের আদি স্বরলোপ বা সম্প্রকর্ষ, খুব ইম্পর্টেন্ট। শিক্ষার্থী এখান থেকে প্রশ্ন আসে একটা, সেটা হচ্ছে কি প্রশ্ন, যে আদি স্বরলোপ বা স্বরলোপের আরেক নাম কি সম্প্রকর্ষ, বা আদি স্বরলোপ বা কি সম্প্রকর্ষ। তাহলে আগে থেকে স্বরধ্বনি লোপ ফেলে, খেয়াল করো, যদি আগে স্বরধ্বনি লোপ পাই, আগে থেকে যদি স্বরধ্বনি লোপ পাই, এক কথায় আগে বা পূর্বে স্বরধ্বনি লোপ পেলে এটাকে বলা হয় আদি স্বরলোপ। দেখো এখানে আ স্বরধ্বনি, উ স্বরধ্বনি, এটা কিন্তু শুরুতে মানে আগে, এ আ কিন্তু নেই, মানে আ চলে গেছে, উ তাও নেই। তাহলে যদি আগের স্বরধ্বনিটা লোপ পাই, যেমন আলাবু, আলাবু থেকে লাবু, আ নেই। উদ্ধার থেকে ধার, এখানে কি এই যে উদ যোগ ধার, উদ নেই। তাহলে আগে যখন কোনো ধ্বনির লোপ পাবে, পূর্বের ধ্বনি লোপ পাইলে এটাকে বলা হয় আদি স্বরলোপ। আদি মানে শুরু, স্বরলোপ মানে কি স্বরধ্বনি লোপ পাওয়া। আমি আবার বলতেছি, আদি মানে হচ্ছে শুরু। আমি বারবার এটা বলতেছি কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই অর্থ না বুঝলে কিন্তু আমরা কোনোটাই বুঝতে পারবো না। আদি মানে কি শুরু, আর স্বরলোপ মানে কি স্বরধ্বনি লোপ পাই। গেল শিক্ষার্থীরা, এরপরে আসো, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। এরপরে আসো মধ্য স্বরলোপ। আমি প্রথমে বললাম স্বর মানে কি স্বরধ্বনি, লোপ মানে কি লোপ পাওয়া। তাহলে যদি আদি হয় তাহলে শুরুতে লোপ পাবে, মধ্য হলে মাঝে লোপ পাবে, অন্ত হলে কি শেষে লোপ পাবে। তাহলে মাঝখানে কি, মধ্য মানে কি, মধ্য মানে হচ্ছে মাঝে লোপ পাবে। কোথায়, মাঝখানে লোপ পাবে, মাঝখানে, মাঝখানে। কীভাবে দেখো, জানালা আকার, এখানে কিন্তু আকার নেই, লোপ পেয়েছে। সুবর্ণ, সুযোগ বর্ণ, দেখো সুবর্ণর এখানে সু ঠিক আছে, কিন্তু এখানে এই যে সযোগ ব, এখানে উকার কিন্তু নেই, মানে এই উকারটা কিন্তু এখানে লোপ পাইছে। ও মানে কি উকার, ও মানে উকার মানে কি উ, তাহলে এখানে উটা কি লোপ পেয়েছে। উটা ছিল মাঝখানে, মানে দন্তস্ব, এই যে দন্তস্ব ভাঙলে কি হয়, দন্তস্ব প্লাস রস্যু, ঠিক আছে, প্লাস ব প্লাস রেফ প্লাস পে কি মূর্ধন্য, ওকে, মানে হচ্ছে স্বরবর্ণ। তাহলে হচ্ছে এখানে মাঝখানে লোপ পাইছে, এটা বলা হয় মধ্য স্বরলোপ। এরপর আসো নারিকেল থেকে নারকেল, নারিকেল, এই যে সব ঠিক আছে, এখানে ল ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা জিনিস, যে এখানে ল ঠিক আছে, এখানে ল ঠিক আছে, এখানে ল ঠিক আছে, ক একার ঠিক আছে, ক একারও কি ঠিক আছে, ন আকার ঠিক আছে, ন একার ঠিক আছে, বহিবিন্দু র ঠিক আছে, বহিবিন্দু র ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় নেই, সেটা হচ্ছে কি রস্বীকার, এই রস্বীকার কি লোপ পাইছে, ঠিক আছে, এটাকে বলা হয় মধ্য স্বরলোপ। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আদি, মধ্য, আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। এটা আর সহজ। তাহলে আমরা এ তিনটা একটা কথায় মনে রাখতে পারবো, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। যদি শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পাই এটাকে বলা হয় আদি স্বরলোপ। যদি শব্দের মাঝে স্বরধ্বনি লোপ পাই এটাকে বলা হয় মধ্য স্বরলোপ। যদি শব্দের শেষে স্বরধ্বনি লোপ পাই এটাকে বলা হয় অন্ত স্বরলোপ। এখন আমরা পড়ব অন্ত স্বরলোপ, মানে হচ্ছে শেষে স্বরধ্বনি লোপ পাই, আমাদের শেষ অংশ এটা। অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ, অন্ত মানে কি শেষ, তাহলে শেষে, শেষে একটা স্বরধ্বনি লোপ পাবে। যেমন আশা থেকে, দেখো আশা ভাঙলে কি হয়, আ যোগ অবশ্য প্লাস আকার, আকার মানে কি আ, আকার মানে কি আ। তাহলে এখানে
আসার আ লোপ পাইছে শেষের দিকে, এই জন্য এটা কি অন্তঃস্বরলোপ। পোকা, পুক, আকার লোপ পাইছে শেষেরটা, দেখ বলা হয় কি অন্তঃস্বরলোপ। আজে থেকে আইস, এই যে আজি, আমি কিন্তু বললাম যে প্রত্যেকটা কার বর্ণের শেষে উচ্চারণ হয়। আবার বলতেছি, প্রত্যেকটা কার বর্ণের শেষে উচ্চারণ হয়। তাহলে আজে থেকে আইজ, এই যে রস্যইটা, এটা ভাঙলে কি হয়, আ যোগ বর্গীয় জ যোগ হচ্ছে কি রস্যইকার। তাহলে রস্যইকারটা কি পরে, তাহলে এই পরেরটা কি হবে, এই পরেরটা কি হবে অন্তর, মানে কি শেষেরটা লোপ পেয়ে যাবে, মানে হচ্ছে আসবে না। তাহলে রস্যইকার আসে নাই, জ ঠিক আছে, জ ঠিক আছে, আ ঠিক আছে, আও ঠিক আছে, রস্যইকারটা আসে নাই, এটাকে বলা হয় কি অন্তঃস্বরলোপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু প্রশ্ন সলভ করব, দেখি তোমরা এখান থেকে আনসার করতে পারো কিনা। মানে আমি যদি তোমরা এই আনসারগুলো করতে পারো, তাহলে আমি আজকের ক্লাস আমাদের ধন্য হবে। কারণ হচ্ছে এর প্রশ্নের আনসার দ্বারা আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা, বা তোমরা আমাদের বুঝে আসছে কিনা। প্রিয় তোমাদের একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন একদম, যে দুইটি সমবর্ণের একটি পরিবর্তনের কি বলে, মানে দুইটা সমবর্ণের একটা পরিবর্তনকে কি বলে, আমাকে অবশ্যই কমেন্টে লিখে দাও যে এর উত্তরটা কি হবে। দেখি কে আগে লিখতে পারে। দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে, দেখি কে আনসার করতে পারে সর্বপ্রথম। এখানে উত্তর দেয়া, এখানে হচ্ছে প্রশ্ন দেয়া আছে সমীভবন, বিষমীভবন, অপিনিহিতি, অসমীকরণ। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে, আমাদের এখানে 10টা কোশ্চেন রয়েছে, আমরা এই 10টা কোশ্চেনের সলভ করে আজকের ক্লাস এখানেই শেষ করব। চলো আমরা আজকের এই প্রশ্নগুলা সমাধান করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনটি স্বরাগমনের উদাহরণ, মানে স্বরাগমনে কি স্বরধ্বনির আগমন। খেয়াল করো, কোনটা স্বরধ্বনির আগমনের উদাহরণ। দেখো, এখানে আমরা বসতি, এখানেও কি স্বরধ্বনির আগমন নেই। উর্নি, এখানেও কি স্বরধ্বনির আগমন নেই। বিলাত থেকে বিলিতি, এখানেও কি নেই। এখানে একটা আছে, দেখো স্বরধ্বনি মানে হচ্ছে কি স্বরাগম, মানে স্বরধ্বনির শুরু থেকে আগমন। যেমন আমরা জানি প্রীতি, মানে প্রীতি থেকে প্রীতি, এই যে প্রীতি, প্রীতি থেকে প্রীতি, প্রীতি কি প্রীতি, এটাকে বলা হয় স্বরাগম। এখানে কি স্বরের আগমন ঘটছে, মানে হচ্ছে এই যে রস্যইকারটা, এখানে স্বরধ্বনির আগমন ঘটছে। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে, প্রীতি। উত্তর কি হবে, প্রীতি। তোমরা উত্তর রাইট দিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের যে সেকেন্ড তোমাদের কোশ্চেনটা করা হয়েছিল, সেটা হচ্ছে, আসো আমরা এটা সলভ করি। দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে। দেখো, এটার উত্তর হবে বিষমীভবন। কারণ আমরা জানি অপনীতি মানে হচ্ছে পরে রিকার বা উকার জফলা থাকলে আগে উচ্চারিত হবে, এটা হচ্ছে অপনীতি। অপনীতি হবে না। সমীকরণ আমরা পড়েছি, সমীকরণও হবে না। এখানে হচ্ছে কি হবে না, কি হবে না বলি তোমাদের, এই যে এটা হবে না। পরে আমরা ইনশাল্লাহ কোনো পরবর্তী ক্লাসে আমরা এগুলো ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। তা আমরা সঠিকটা আনসার করিনি। এখানে সমীভবন হবে না, অপনীতি হবে না, অসমীকরণ হবে না, কারণ ডিরেক্ট এখানে সংজ্ঞা চলে আসছে। দুটি সমবর্ণের একটি পরিবর্তন বলা হয় বিষমীভবন। ওকে, তাহলে গেল। এরপরে আমরা চলে আসি 3 নম্বর প্রশ্নে। দেখো, স্কুল থেকে স্কুল, প্রীতি থেকে প্রীতি, এই যে একটু আগে আমরা যে একটা প্রশ্ন পড়লাম যে প্রীতি থেকে প্রীতি, এই যে প্রীতি থেকে প্রীতি, এটা কিন্তু হচ্ছে এই স্বরাগমের উদাহরণ। তাহলে এখানে বলছে স্কুল থেকে স্কুল, এই যে রস্যইকার, রস্যই পাইলাম, প্রীতি থেকে প্রীতি, রস্যই পাইলাম শুরুতে, এই ধরনের পরিবর্তনকে কি বলে। 1 নম্বর স্বরবিচ্ছেদ, এখানে স্বরবিচ্ছেদের কোনো ঘটনা নাই, এটা হবে না। স্বরযুক্তি, এটাও হবে না। বর্ণের আগমন, এটাও হবে না। হবে কি, এটা সুন্দর হয় না এজন্য হবে না, হবে কি স্বরাগম, মানে স্বরধ্বনির আগমন, এটা হবে রাইট। ওকে, তাহলে আমরা দেখে গেল। এরপর আসো আমরা 4 নম্বর চলে আসো। যে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলবো যে আমাদের যে একটা ডিসকাউন্ট রয়েছে, এবং হচ্ছে অনলাইন বেচে প্রথম 100 জনের
প্রথম 100 জন আমাদের মাত্র 2550 টাকায় আমরা হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি নিচ্ছি। তো তোমরা দেরি না করে যে আগে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট থাকবে, এবং 100 জনের ঠিক 100 জনের মধ্যেই। এরপরে কিন্তু আমাদের এই অফার থাকবে না। তো আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই আমাদের অনলাইন হচ্ছে ক্লাসে জয়েন করো। শিক্ষার্থীরা, এরপরে যে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমাদের আর প্রশ্নের বিষয়ে বাকি নেই, 6টা প্রশ্ন রয়েছে। কোনটি বিষমী ভবনের উদাহরণ? দেখো, লাফ থেকে ফাল, আমি উত্তর দিচ্ছি। লাফ থেকে ফাল হবে না, নগ্ন থেকে নগ্ন এটাও হবে না, কভার থেকে কপাট এটাও হবে না। কেন হবে না আমরা পরবর্তী ক্লাসে ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। এটা হবে লাল থেকে নাল, এটাকে বলা হয় কি বিষমী ভবন। আচ্ছা, এরপর চলে যাও আমাদের হচ্ছে 5 নম্বর প্রশ্নে। কোনটি অন্তঃসরাগম? শিক্ষার্থীরা খেয়াল করো, কোনটি অন্তঃসরাগম? অন্ত মানে কি শেষ, সরাগম মানে কি স্বরধ্বনি আগমন, মানে শেষে স্বরধ্বনি একটা আগমন ঘটবে। তাহলে আমরা এটা কিন্তু আগেও পড়েছি। তাহলে কি হবে? বাক্য থেকে বাক্য এখানে মাঝখানে স্বরধ্বনি আসছে, এটা হবে না। কইরা থেকে কইরা মাঝখানে স্বরধ্বনি আসছে, এটাও হবে না। ধুলো থেকে ধুলো এটা শেষে আসছে, তাও হবে না। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। সত্য থেকে সত্যি, এটা কি সত্যি। এই জফলাটা আমরা জানি, রফলা থাকলে কি হয়? আমরা জানি যে জফলা থাকলে রস্বইকার হয়। কি হবে? জফলা থাকলে হচ্ছে রস্বইকার হয়। জফলা থাকলে, এই জফলা থাকলে কি, জফলা মানে হচ্ছে রস্বইকার। তাহলে এই রস্বইকারটা কিন্তু শেষে উচ্চারণ হয়েছে, এই জন্যে এটা হচ্ছে অন্তঃসরাগম, মানে শেষে স্বরধ্বনির আগমন ঘটছে, এটাকে বলা হয় কি অন্তঃসরাগম। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে হচ্ছে খ, সত্য থেকে সত্যি। শিক্ষার্থীর এরপর আসে 6 নম্বর। আমরা 6 নম্বরে যাই, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই প্রশ্নটা বিসিএস পরীক্ষা এবং হচ্ছে অন্যান্য জব পরীক্ষা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আমি অনেকবার দেখেছি। এই জন্য আমি প্রশ্ন তোমাদের রাখছি যে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা এতক্ষণ ক্লাসে যা পড়লাম, অপিনীতি পড়লাম, অপিনীতি হবে না। এটা কি ধ্বনি পরিবর্তনের উদাহরণ? বলছে নয়। নয় কোনটা? ধ্বনি বিপর্যয়, এটা আমরা পড়লাম। অবিশ্রুতি, এটাও পড়লাম। এই তিনটাই হবে না। তাহলে উত্তর কোনটা হবে? প্রাতিপদিক। ঠিক আছে, আমরা জানি কি বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। ওকে, শিক্ষার্থীরা এরপরে চলে যাও 7 নম্বর। দেখো, 7 নম্বর হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়ের। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটা? কোনটা ধ্বনি বিপর্যয় ঘটছে? বড়দি থেকে বর্দি, এখানে ধ্বনি বিপর্যয় ঘটে নাই। ঠিক আছে, এটা হবে না। শরীর থেকে শরীর, এখানে ধ্বনি পরিবর্তন ঘটে নাই, এটা হবে না। তারপরে আসে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজে থেকে আজ, এটাও কি মানে ধ্বনি বিপর্যয় ঘটে নাই, এটাও হবে না। লাফ থেকে ফাল, এখানে ল পরে চলে আসছে এবং ফ কি আগে চলে আসছে, শেষের ফ আগে চলে আসছে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাহলে উত্তর কি হবে? খ, লাফ থেকে ফাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বর হচ্ছে মধ্য স্বরগম। এর অপর নাম কি? দেখো, মধ্য স্বরগমের অপর নাম হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি বিপ্রকর্ষ। কি হবে? কারণ বিষমীভবন হবে না, সমীভবন হবে না, সমীকরণ হবে না, হবে কি বিপ্রকর্ষ। গেল 8 নম্বর। এরপর 9 নম্বর, আমাদের লাস্ট আর একটা প্রশ্ন আছে। এটাও আমরা অনেকেই জানি এবং হচ্ছে এটাও সব পরীক্ষা আসে। সেটা হচ্ছে পরের ইকার উকার আরেকটা যুক্ত করে দিই আমি তোমাদের। সেটা হচ্ছে কি আমরা জানি জফলা। কোন ফলা? জফলা। পরের ইকার উকার জফলা থাকলে এটা আগে উচ্চারিত হয়। এটা নিয়ম কোনটা? স্বরগম অবশ্যই না। স্বরগম মানে কি? শুরুতে স্বরধ্বনি আগমন ঘটবে, বিপ্রকর্ষ হবে না, অবিশ্রুতিও হবে না। অবিশ্রুতি বলেছিলাম যে সাধু থেকে চলিত হলে বলিয়া বলে, শুনিয়া শুনে, করিয়া করে, এগুলো হচ্ছে কি অবিশ্রুতি। তাহলে একটা বাকি আছে, কিটা হবে? এটা উত্তর হবে অপিনিহিতি। উত্তর কি হবে? অপিনিহিতি। লাস্ট আমাদের প্রশ্ন, শিক্ষার্থীরা লাস্ট প্রশ্ন, দেখি তোমরা এটা আনসার করতে পারো কিনা। আমি তোমাদের শেষ সময় দিলাম। 10 নম্বর প্রশ্নটা দেখি কে পারো। প্রশ্নটা হচ্ছে অলাবু থেকে লাউ হওয়ার কারণ, কোন কারণ হয়েছে? মানে অলাবু থেকে লাউ কেন হয়েছে? বর্ণাগমন, বর্ণের আগমনে, বর্ণের লুপে, নাকি বর্ণের বিপর্যয়ে, নাকি বর্ণাশুদ্ধি? খেয়াল করো, এখানে আমাকে প্রশ্নটা উত্তর দাও যে দেখি কে পারে। এটা দেখি কে পারে। শেষ প্রশ্ন,
10 নম্বর এই প্রশ্নের শেষ করার মাধ্যমেই আমাদের আজকের এই ক্লাসটি শেষ হবে ইনশাআল্লাহ। দেখি কে পারো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আনসার করো, দেখি কে আজকের এই উত্তরটা দিতে পারে। আমাদের শেষ কোশ্চেন, দেখি কে উত্তর করতে পারে আজকের প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা এখনও আনসার করে নাই কেউ, হয় নাই উত্তর। একজন বললো যে ঘ নাম্বার হবে না, দেখি কেউ পড়তে পারে। আচ্ছা আমি উত্তরটা আমি করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের 10 নম্বরটা, এটার উত্তর হবে বর্ণলুপ। খেয়াল করো, অলাবু থেকে লাউ, দেখো এখানে কিন্তু অ নেই, অলাবু থেকে লাউ, কিন্তু এখানে ব নেই, কি আছে? উ আছে। আমরা জানি উ মানে কি? উকার। উ মানে কি? উকার। উকার মানে কি? উ। তাহলে এখানে ল আকার, ঠিক আছে, কথা বুঝো, ল আকার ঠিক আছে। আর এখানে অ নাই, ব নেই, আর উ ঠিক আছে, উ মানে হচ্ছে উকার, লাউ। তাহলে এখানে হচ্ছে কি হয়েছে? বর্ণ লোপ পাইছে। কোন কোন বর্ণ লোপ পাইছে? অ লোপ পেয়েছে, আর কি লোপ পেয়েছে? ব লোপ পেয়েছে। ওকে, এই দুই বর্ণ লোপ পাইছে বিধায় এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে বর্ণলোপ, নট বর্ণাগম। কোনো বর্ণের আগমন এখানে হয় নাই, বরং লোপ পাইছে। বর্ণ বিপর্যয়, কোনো বর্ণের বিপর্যয় ঘটে নাই। বর্ণা শুদ্ধি, এখানে কোনো বর্ণের শুদ্ধি বা শব্দ শুদ্ধি হয় নাই। ওকে, তাহলে আমরা আজকে আশা করি যে এই 10টা কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা আজকের পর থেকে ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি তোমাদের সমস্যা থাকে, আমরা আমাদের অনলাইন ক্লাস অব্যাহত আছে, থাকবে। পরবর্তী ক্লাসে আবার বোঝানো হবে। আমি তোমাদের আবারও বলবো, আমাদের একটা অফার রয়েছে। সেই অফারটা হচ্ছে যে তোমরা আমাদের 100 জনের মধ্যে আমরা হচ্ছে মাত্র 2550 টাকায় আমরা অনলাইনে ভর্তি ফি নিচ্ছি। এবং হচ্ছে 100 জন যখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এর বাইরে আমরা মানে এই টাকায় নিতে পারবো না। অতএব তোমরা এত সুন্দর একটি অফার অ্যাকসেপ্ট করে নাও এবং হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করার মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। আশা করি আমরা তোমাদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ যে বিদ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সাজানো গোছানো বিদ্যা, যাতে তোমরা অল্প পড়াশোনায় অনেক কিছু গুছিয়ে আনতে পারো। আমরা আমাদের শিক্ষক প্যানেল এবং হচ্ছে আমাদের কর্নিয়ার যে পরিচালক, তিনি সর্বাত্মক চেষ্টা করতেছেন এবং করেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আমরা ব্যাকরণের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কর্নিয়ার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।